নমস্কার এবং ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। আধুনিক ইউরোপের ইতিহাসের আমরা রুশ বিপ্লব আলোচনা করছিলাম এবং রুশ বিপ্লবের প্রথম পার্টে আমরা অলরেডি আলোচনা করে এসেছি যে কিভাবে রাশিয়াতে জারতন্ত্রের পতন ঘটে। আজকের ইতিহাসের এই ক্লাসে আমরা আলোচনা করব মার্চ বিপ্লব সম্পর্কে, এর সাথে আমরা আলোচনা করব নভেম্বর বিপ্লব সম্পর্কে এবং তার সাথে আমরা জানব যে এই রুশ বিপ্লবের প্রভাব পৃথিবীর ইতিহাসে কী পড়েছিল এবং রাশিয়ার ইতিহাসে কী পড়েছিল। তো তোমরা যারা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীতে পড়ছো তাদের জন্য এই ক্লাসটা আমি তৈরি করছি। এর সাথে সাথে আমি ইউরোপের ইতিহাসের প্রথম থেকে চ্যাপ্টার 1 থেকে পরপর আলোচনা করেছি, যেটা তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে নিচে ডেসক্রিপশানে, এবং উপরে দেখো লিঙ্ক ফ্ল্যাশ হচ্ছে, সেখানে আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি যেখান থেকে তোমরা আগের ভিডিওগুলো দেখতে পারবে। অবশ্যই দেখো, আমি খুব সহজ করে এই ইতিহাসের ভিডিওগুলো বানাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং যাতে তোমাদের এই পুরো চ্যাপ্টারটা পড়তে সুবিধা হয়। প্লেলিস্ট তোমরা পেয়ে যাবে নিচে ডেসক্রিপশানে এবং উপরে লিঙ্কে ফ্ল্যাশ হচ্ছে, সেখানেও তোমরা পেতে পারবে। এছাড়াও ভূগোলের উপর আমার ক্লাস দেখতে পারবে। অলরেডি ভূগোলের উপর আমি অনেকগুলো ক্লাস তৈরি করে রেখেছি ক্লাস 9-এর, তো তোমরা সেই ক্লাসগুলো দেখতে পাবে। নিচে ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখছি, বা এই চ্যানেলে তোমরা গিয়ে প্লেলিস্টে গিয়ে তোমরা অবশ্যই এই ভিডিওগুলো দেখো। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি তোমাদের এই ক্লাসগুলো ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা অবশ্যই টিপে দিও, এবং যদি তোমাদের এই ক্লাসগুলো ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার করো। মার্চ বিপ্লব সম্পর্কে আমরা আলোচনা করার আগে কয়েকটা ইম্পর্টেন্ট ঘটনা সম্পর্কে পরপর অর্থাৎ ইয়ার এবং টাইম মানে ডেট অনুযায়ী দেখে নেব। 1917 সালে রাজধানী পেট্রোগ্রাদ শহরে শ্রমিক বিক্ষোভ এবং ধর্মঘট হয়। 12ই মার্চ 1917 খ্রিস্টাব্দে ধর্মঘট পরিচালনার জন্য সোভিয়েত বা সমিতি প্রতিষ্ঠা হয়। সোভিয়েত শব্দটার অর্থ হচ্ছে সমিতি। 14ই মার্চ 1917 সালে রাজধানী পেট্রোগ্রাদ শহর দখল করা হয় এবং 18ই মার্চ 1917 সালে জার নিকোলাস দ্বিতীয়, এই জার হচ্ছে রাশিয়ার যারা রাজা তাদেরকে জার বলা হতো, তো জার নিকোলাস দ্বিতীয় এর পদত্যাগ করতে তিনি বাধ্য হন এবং কেরেনস্কির নেতৃত্বে অস্থায়ী প্রজাতন্ত্র গঠন হয়। এরপরে এপ্রিল মাসে এই যে অস্থায়ী সরকার, সেই অস্থায়ী সরকারের অবসান ঘটবে এবং নভেম্বর মাসে হবে নভেম্বর বিপ্লব। এই পুরো যে টাইম লাইনটা আমরা আজকে আলোচনা করব। তো পুরো যে রাশিয়ার বিপ্লব বা রুশ বিপ্লব, তাকে আমরা দুটো পর্যায়ে বিভক্ত করতে পারি। প্রথম পর্যায়ে হচ্ছে কি মার্চ বিপ্লব। এই মার্চ বিপ্লবের মাধ্যমে রাশিয়াতে জারতন্ত্রের পতন ঘটে এবং তার ফলে যেটা প্রতিষ্ঠা হয় সেটা হচ্ছে গণতন্ত্র। দ্বিতীয় যে পর্যায়, সেখানে আমরা দেখব নভেম্বর বিপ্লব। নভেম্বর বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠা হয় শ্রমিক প্রজাতন্ত্রের। এই দুটো ঘটনা ইম্পর্টেন্ট। শুরু করার আগে এই দুটো সম্পর্কে আমাদের একটা আইডিয়া জেনে রাখতে হবে। এবার এই সমস্ত কিছু শুরু হয় কেন? কারণ প্রথম বিশ্বযুদ্ধ, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার বা প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে আমরা এখনো আলোচনা করিনি। এর পরের ক্লাসে আমরা প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে আলোচনা করব, যেটা অলরেডি সংগঠিত হতে শুরু হয়ে গেছে এবং প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়া অংশগ্রহণ করে। রাশিয়া যখন প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে তখন রাশিয়ার যে অর্থনৈতিক অবস্থা সেটা ভেঙে পড়ে, দেশের জনগণের যে দুর্দশা সেটা বৃদ্ধি পায়, কৃষি শিল্প প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়, দেশে খাদ্যের অভাব দেখা দেয়। তো এক কথায় বলা যেতে পারে যে রাশিয়াতে একটা অচল অবস্থা তৈরি হয় প্রথম বিশ্বযুদ্ধের ফলে। এই সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে 1917 সালের ফেব্রুয়ারি মাসে, এই সময় রাজধানী যেটা ছিল পেট্রোগ্রাদ, এই শহরে শ্রমিক এবং সাধারণ মানুষ বিক্ষোভ এবং ধর্মঘট সংগঠিত করে। এই শ্রমিক বিক্ষোভ এবং ধর্মঘট যখন চরম অবস্থায় পৌঁছে যায় বা মানে খুব বড় আন্দোলনে পরিণত হয়, সেই সময় যারা রাশিয়ার সেনাবাহিনীতে ছিল সেই সেনাবাহিনীর যারা সৈন্য ছিল তারাও এখানে অংশগ্রহণ করে। ওকে, তো যখন সেনাবাহিনী এখানে অংশগ্রহণ করে তখন এই আন্দোলন আরও বীভৎস রূপ নেয়। 12ই মার্চ 1917 সালে এই ধর্মঘটটাকে আরও সংগঠিত রূপ দেওয়ার জন্য, ভালোভাবে পরিচালনা করার জন্য সমিতি গঠন হয়। এই সমিতি কারা গঠন করে? বিভিন্ন যে শ্রমিক কমিটিগুলো ছিল তারা, প্লাস যারা
সমাজতন্ত্রী ছিল তারা সকলে মিলে সমাজতন্ত্রী এবং শ্রমিক কমিটিগুলো কি তৈরি করে, সমিতি তৈরি করে, যেটাকে সোভিয়েত বলা হয়। তো সোভিয়েত এই নামটা ইম্পর্টেন্ট, মনে রাখবে, সোভিয়েত বা সমিতি গঠন করা হয় এবং এই সমিতিকে বা সোভিয়েতকে রাশিয়ার সেনাবাহিনী তাদের সমর্থন জানায়। এই ঘটনা যখন হয় এবং সোভিয়েত যে ব্যাপারটা সেটা যখন পপুলার হয়ে যায়, শুধুমাত্র রাজধানীতে নয়, রাশিয়ার বিভিন্ন গ্রামে শহরে এইরকম সোভিয়েত গঠন হতে শুরু করে। 14ই মার্চ 1917 সালে এই সমস্ত যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল সোভিয়েতের তরফ থেকে, তো তারা পোট্রোগার যে শহর সেটা নিজেদের দখলে নিয়ে নেয়। এই সময় কয়েকজনের নাম ইম্পর্টেন্ট, মনে রাখবে। একজন হচ্ছেন প্রিন্স লুভাভ, আর একজন হচ্ছেন আলেকজান্ডার কেরেনেস্কি। এরা একটা কমিটি গঠন করে, যে কমিটিতে শুধুমাত্র সমাজতন্ত্রীরা ছিলেন না, বা এই সমাজতন্ত্রীদের বাদ দিয়ে বাকি সমস্ত মানুষকে নিয়ে বা সমস্ত দল একত্রিতভাবে প্রিন্স লুভাভ এবং আলেকজান্ডার কেরেনেস্কির নেতৃত্বে একটা কমিটি গঠন করে। এই কমিটি এই সময়ে যিনি জার ছিলেন, অর্থাৎ রাশিয়ার রাজা ছিলেন নিকোলাস দ্বিতীয়, তাকে অনুরোধ জানায় যে তিনি যেন পদত্যাগ করেন, কারণ এই সময় রাশিয়ার যে আইন শৃঙ্খলার পরিস্থিতি সেটা খুব খারাপ অবস্থায় পৌঁছে গেছিল। তো তারা সকলে মিলে এনাকে অনুরোধ জানায় যে যাতে তিনি পদত্যাগ করেন, এবং সেই অনুযায়ী 18ই মার্চ 1917 সালে জার নিকোলাস দ্বিতীয় ইনি পদত্যাগ করেন। এবং এই সময় কেরেনেস্কির নেতৃত্বে, যেহেতু যার পদত্যাগ করেছে সেই জায়গাতে শাসন ব্যবস্থা পরিচালনা করার জন্য একটা কিছু দরকার, তো সেই জন্য কেরেনেস্কির নেতৃত্বে একটা অস্থায়ী প্রজাতন্ত্র গঠিত হয়। তো এইভাবে যে বিপ্লবটা সংঘটিত হয় সেটাই মার্চ বিপ্লব নামে পরিচিত। এরপরে যেটা হবে সেটা হচ্ছে নভেম্বর বিপ্লব। মার্চ বিপ্লবের সময় কি দেখলাম, যে কেরেনেস্কির নেতৃত্বে একটা অস্থায়ী প্রজাতন্ত্র স্থাপিত হয়েছিল। এই অস্থায়ী প্রজাতন্ত্র সরকারের নানা রকম কাজকর্ম করে, যেমন যাতে রাশিয়াতে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে সেই জন্য বিভিন্ন রকম সংস্কার করতে থাকে। এবার প্রবলেম হচ্ছে, এই অস্থায়ী সরকার যে সমস্ত সংস্কারগুলো করে সেগুলো রাশিয়ার কোনো পরিবর্তন আনতে পারে না, অর্থাৎ রাশিয়ার যে অবস্থা, যে অর্থনৈতিক অবস্থা, খাদ্যাভাব, সেইগুলোর বিশেষ পরিবর্তন করতে পারে না। এই সময়ে পিকচারে কে আসেন, লেনিন। এই নামটা খুব ইম্পর্টেন্ট। লেনিন, যিনি এই সময় রাশিয়াতে ফিরে আসেন এবং ইনি বলশেভিক দলের নেতা ছিলেন। ইনি রাশিয়াতে ফিরে আসেন। যখন অস্থায়ী সরকারের যে সংস্কার সেইগুলো প্রত্যেকটাই ব্যর্থ হয়, তখন বলশেভিক দল লেনিনের নেতৃত্বে ঠিক করে যে একটা বলশেভিক বিপ্লব তৈরি করবে বা বলশেভিক বিপ্লব সংগঠিত করবে। 7ই নভেম্বর 1917 সালে এই সময় লেনিনের একজন সহযোগী ছিলেন যার নাম হচ্ছে ট্রাটস্কি। পুরো নামটা মনে রাখতে পারো, পুরো নাম হচ্ছে লিও ট্রাটস্কি। তো এনার একটা দল ছিল যেটার নাম হচ্ছে লাল ফৌজ, ইংরেজিতে হচ্ছে রেড আর্মি। এই লাল ফৌজ বা রেড আর্মি কেরেনেস্কির যে অস্থায়ী সরকার ছিল সেটাকে পদচ্যুত করে ক্ষমতা দখল করে নেয়। এই যে ঘটনাটা, এটাকেই ঐতিহাসিকরা বিভিন্ন নাম দেন। একটা নাম খুব ফেমাস, যেটা হচ্ছে রুশ বিপ্লব। আর একটা নাম হচ্ছে নভেম্বর বিপ্লব, আর একটা নাম দেওয়া হয় বলশেভিক বিপ্লব। যেহেতু এই দলটা বলশেভিক দল ছিল সেই জন্য বলশেভিক বিপ্লব নামেও পরিচিত। এর ফলে কি হয়, রাশিয়াতে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয় এবং পৃথিবীতে রাশিয়া হচ্ছে প্রথম দেশ যেখানে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়।
তো 1917 সালের যে মার্চ বিপ্লব হয়েছিল, সেই মার্চ বিপ্লবে লেনিন উপস্থিত ছিলেন না বা তিনি সেখানে কিছু ভূমিকা পালন করেননি, কিন্তু এই নভেম্বর মাসে যে বিপ্লব হয় অর্থাৎ বলশেভিক বিপ্লব, সেখানে লেনিন প্রত্যক্ষ ভূমিকা পালন করেন এবং তার নেতৃত্বেই এই নভেম্বর বিপ্লব স্থাপিত হয়েছিল বা সম্পন্ন হয়েছিল। বলশেভিকরা সাফল্য লাভ করেছিল কেন? প্রথম কারণ হচ্ছে যে কেরেনেস্কির যে সরকার ছিল, অস্থায়ী সরকার, সেটা সংস্কার করতে ব্যর্থ হয়, অর্থাৎ রাশিয়ার যে অবস্থা ছিল তৎকালীন অবস্থা সেটা পরিবর্তন করতে ব্যর্থ হয় এবং সেই সময়ে রাশিয়ার জনগণ যেটা চাইছিল অর্থাৎ শান্তি, সেটা প্রতিষ্ঠা করতেও ব্যর্থ হয়। তো দুটোই কারণ যায় হচ্ছে লেনিনের এই বলশেভিক বিপ্লবের পক্ষে। তৃতীয় কারণ যেটা বলতে পারি সেটা হচ্ছে এই বলশেভিক দল প্রচণ্ড নিপুণ ছিল সমস্ত ক্ষেত্রে, তাদের পরিচালনাতে এই বলশেভিক দল প্রচণ্ড বেশি নিপুণ ছিল, তাদের সংগঠন সুনিপুণ ছিল। এবং ফোর্থ এবং অবভিয়াস কারণ হচ্ছে লেনিন। এই ব্যক্তির কথা, এই ব্যক্তির নেতৃত্ব কৃষক, শ্রমিক সহ সমাজের সমস্ত মানুষকে আকর্ষিত করেছিল, সংগঠিত করেছিল, যে কারণে নভেম্বর বিপ্লব সফল হয়। রাশিয়ার এই বলশেভিক আন্দোলন বা নভেম্বর বিপ্লবে লেনিনের বিশেষ ভূমিকা রয়েছে। তো লেনিন সম্পর্কে একটু জানতে হবে আমাদের। এনার পুরো নাম ছিল ভ্লাদিমির ইলিচ উইলিয়ামভ লেনিন। 1870 সালে ইনি জন্মগ্রহণ করেন এবং মারা যান 1928 সালে। এনার এবং তার সাথে যে বলশেভিক দল, তার যে চিন্তাধারা ছিল সেটা হচ্ছে শ্রমিক প্লাস কৃষক, দুই শ্রেণীর মধ্যে ঐক্য। শ্রমিক শ্রেণী যারা নেতৃত্ব দেবে এবং কৃষক শ্রেণীর ঐক্য, এই দুটো যদি একত্রিত হয় তাহলে রাশিয়ার পরিবর্তন হবে। সেই সময়ের যে পরিস্থিতি, সেই অনুযায়ী এই দুটো সব থেকে গুরুত্বপূর্ণ ছিল তিনি মনে করতেন, এবং এইটাই অ্যাকচুয়ালি এটার উপর জোর দেওয়া হয়েছিল বলে তিনি সফল হয়েছিলেন। প্রথম যখন রাশিয়ায় বিপ্লব শুরু হয় তখন সেই সময়ের যারা আন্দোলনকারী ছিল তাদের যে বক্তব্য ছিল সেটা হচ্ছে জারতন্ত্রের পতন ঘটাতে হবে, সেখানে জারতন্ত্রের পরিবর্তে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, এবং সেটাই হয়েছিল। আমরা দেখে এসেছি অলরেডি মার্চ বিপ্লবের মাধ্যমে তাই হয়েছিল। এবং সেখানে প্রবলেম হচ্ছে পুঁজিপতি যারা, তাদের ক্ষমতা বৃদ্ধি পেয়ে যায়, কিন্তু লেনিনের বক্তব্য ছিল এই পুঁজিপতিবাদ নয়, সেখানে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, এবং এই সমাজতন্ত্র তার মূল বক্তব্য ছিল। এবং নভেম্বর বিপ্লবের মাধ্যমে এই জিনিসটাই ঘটে, সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়। এনার যেটা বক্তব্য ছিল সেটা হচ্ছে জারতন্ত্র তো অবশ্যই খারাপ ছিল, জারতন্ত্র নির্মূল দরকার, তার বদলে যেটা তৈরি হয়েছিল অর্থাৎ পুঁজিবাদ, এই পুঁজিবাদের সঙ্গে ডাইরেক্ট লিঙ্ক রয়েছে সাম্রাজ্যবাদের, অর্থাৎ সাম্রাজ্য যত পুঁজিবাদ বৃদ্ধি পাবে সাম্রাজ্যবাদ তত বৃদ্ধি পাবে, এবং সাম্রাজ্যবাদ থেকে কি তৈরি হবে? যুদ্ধ তৈরি হবে, যেটারই ফল হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ কি ছিল? অ্যাকচুয়ালি সাম্রাজ্যবাদের যুদ্ধ ছিল। যার যত বেশি সাম্রাজ্য ছিল সেই সমস্ত দেশগুলো একত্রিতভাবে নিজেদের মধ্যে লড়াই করেছিল। তাই জন্য তিনি একটা স্লোগান দিয়েছিলেন যে ট্রান্সফর্ম দ্য ইম্পিরিয়ালিস্টিক ওয়ার ইনটু এ সিভিল ওয়ার। এর বাংলা করলে কি হবে? বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে সাম্রাজ্যবাদী যুদ্ধ বা ইম্পিরিয়ালিস্টিক ওয়ার, সেটাই রাশিয়াতে শ্রেণী সংগ্রাম সিভিল ওয়ারে পরিণত করতে হবে। এবং পৃথিবীতে যেখানে যুদ্ধ রয়েছে, সাম্রাজ্যবাদ রয়েছে, এইগুলোকে দমন করা তখনই সম্ভব হবে যখন বিপ্লব আসবে। এবং বিপ্লবের মাধ্যমে কি প্রতিষ্ঠা করতে হবে? সমাজতন্ত্র। তো 1917 সালে যখন লেনিন রাশিয়াতে ফিরে আসেন তখন তিনি এইগুলোই ঘোষণা করেন যে বলশেভিকরা, অর্থাৎ লেনিনের যে দল, সে বলশেভিকরা যদি ক্ষমতায় আসে তাহলে সমাজের প্রত্যেকটা শ্রেণীর ভালো হবে। যারা সৈনিক রয়েছে, সৈনিকরা আন্দোলন কেন করছিল? তার কারণ হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ। তো সৈনিকদেরকে তিনি বলেন শান্তি পাবে।
শ্রমিকদের তিনি বলেন যে তারা পাবে রুটি, শ্রমিকরা রুটি পাবে মানে কি তারা প্রপার খাদ্য অর্থাৎ ওয়েজেস, স্যালারি এই সমস্ত ঠিকঠাক করে পাবে। এবং যারা কৃষক রয়েছে তাদেরকে বলা হয় তারা পাবে হচ্ছে জমি। সৈনিকরা পাবে শান্তি, শ্রমিকরা পাবে রুটি এবং কৃষকরা পাবে জমি। এটা তার বিখ্যাত বক্তব্য ছিল। এটাকে একসাথে বলা হয় এপ্রিল থিসিস। এটা তিনি কবে বলেন? 16ই এপ্রিল 1917-তে এই ঘোষণা করেন এপ্রিল থিসিস, যার মাধ্যমে এটা তিনি বলেন। তো এইভাবে লেনিনের নেতৃত্বে রাশিয়াতে হয় রুশ বিপ্লব। তো আমরা আমাদের ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে গেছি যে সমকালীন সমাজ এবং অর্থনীতিতে এবং রাজনীতিতে রুশ বিপ্লবের প্রভাব কী ছিল। পয়েন্টের মাধ্যমে এগুলো আমরা পড়ে নেব। প্রথম হচ্ছে লেনিন দুটো ডিক্রি জারি করেন। প্রথমটা ছিল হচ্ছে তিনি জনসাধারণকে বলেন যে যুদ্ধ থেকে রাশিয়াকে নিষ্কৃতি তিনি দেবেন, এবং দ্বিতীয় বলেন যে জমির ওপর থেকে ব্যক্তিগত অধিকার বন্ধ করে দেবেন, আরোপ করবেন, মানে বিলোপ করবেন। এই দুটো ডিক্রিকে বাস্তবায়িত করার জন্য মার্চ 1918-তে একটা চুক্তি হয়, ব্রেট লেটওস্কি সন্ধি। এই সন্ধির মাধ্যমে রাশিয়া যুদ্ধ থেকে নিষ্কৃতি পায়, অর্থাৎ যুদ্ধতে রাশিয়া অংশগ্রহণ করা বন্ধ করে দেয়। এবং সেকেন্ড যেটা জমির ক্ষেত্রে বলা হয়েছিল, সেই জন্য সেই সময় যারা ভূস্বামী ছিল, জমিদার ছিল, যারা যাজক ছিল, তাদের কাছ থেকে জমি বাজেয়াপ্ত করা হয় এবং সেগুলোকে বন্টন করে দেওয়া হয়। সমস্ত কলকারখানা, শিল্প প্রতিষ্ঠান এগুলো সব জাতীয় সম্পত্তিতে পরিণত করেন, অর্থাৎ সরকারি বলে ঘোষণা করেন, এবং এগুলোর ওপর যে অধিকার সেটা শ্রমিকদেরকে দিয়ে দেওয়া হয়। তো তার যে মেন বক্তব্য প্রথমেই ছিল যে তিনি সৈনিকদের যুদ্ধ থেকে মুক্তি দেবেন, সেটা করেন এই ডিক্রির মাধ্যমে, এই ব্রেস্ট লেভেনস্কি সন্ধির মাধ্যমে। কৃষকদেরকে জমি দেওয়ার প্রচেষ্টা করা হয়, অর্থাৎ কৃষকদের মধ্যে দেওয়া হয়। সেকেন্ড যেটা হয় সেটা হচ্ছে বলশেভিক দল ক্ষমতায় আসে, এবং বলশেভিক দলের প্রধান বা যেটাকে প্রেমিয়ার বলা হয়, বলশেভিক দলের প্রেমিয়ার হন লেনিন। জমি ছিল, যে সমস্ত যাজকদের কাছে জমি ছিল, তারা এতদিন পর্যন্ত সমাজে সর্বা ছিল, তারাই সমস্ত কিছু কাজ করতো, বা যে সমস্ত কলকারখানার মালিক যারা ছিল তারা প্রত্যেকেই এই সমস্ত সংস্কার দেখে একটা বিদ্রোহ ঘোষণা করেন। তো সেই কারণে 1918 থেকে 1921 অব্দি রাশিয়াতে চলে গৃহযুদ্ধ। সমস্ত রাশিয়ার যারা যাজক শ্রেণী ছিল, জমিদার শ্রেণী ছিল, বিত্তশীল যারা বড়লোক মানুষ ছিল, তারা প্রত্যেকে এই গৃহযুদ্ধে অংশগ্রহণ করে। এই সমস্ত কিছু থেকে 1920 সালে ফাইনালি এই সমস্ত প্রতিক্রিয়া থেকে রাশিয়া মুক্তি পায়। এই যে বড় গৃহযুদ্ধ সেটা আলটিমেটলি শেষ হয়, এবং তারপরে 1921 সালে লেনিন নতুন অর্থনৈতিক নীতি বা এনইপি ঘোষণা করেন। এনইপি এর ফুল ফর্ম হচ্ছে নিউ ইকোনমিক পলিসি। এটা পেছনে মেন কারণ কি ছিল? এই গৃহযুদ্ধের ফলে যেটা হয়েছিল, যেহেতু কলকারখানার যারা মালিক এতদিন ছিল, বিত্তবান ছিল, তারা প্রত্যেকে বিদ্রোহ ঘোষণা করে, তাহলে এর ফলে যেটা হয় উৎপাদন প্রচণ্ডভাবে কমে যায়। অন্যান্য ক্ষেত্রে কৃষিকাজ প্রায় বন্ধ হতে শুরু হয়, বা তারপরে নৌ বিদ্রোহ হয়। তো এই সমস্ত কিছুকে মাথায় রেখে নিউ ইকোনমিক পলিসি বা নতুন অর্থনৈতিক নীতি ঘোষণা করা হয়, যেখানে প্রথম ঘোষণা যেটা করা হয়, বলশেভিক সরকার এবার কৃষকদের কাছ থেকে ডাইরেক্ট শস্য আদায় করবে না, তার বদলে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ ট্যাক্স হিসেবে নেবে, অর্থাৎ নির্দিষ্ট কর আরোপ করা হয়। উদ্বৃত্ত যে সমস্ত শস্য থাকবে সেইটার অধিকার কৃষকদের দেওয়া হয়, অর্থাৎ কৃষকরা চাইলে উদ্বৃত্ত যে শস্য রয়েছে সেগুলো বিক্রি করতে পারবে। এখানে যে সমস্ত কলকারখানাগুলো সমস্ত সরকারি বলে ঘোষণা করা হয়েছিল, সেইখানে কিছুটা শিথিলতা দেওয়া হয়। বড় বড় যে সমস্ত কলকারখানা সেগুলোকে সরকারি রাখা হয়, ছোট ছোট যে সমস্ত কলকারখানা সেখানে তার উপর থেকে সরকারি নিয়ন্ত্রণ তুলে নেওয়া হয়, অর্থাৎ সেগুলো চাইলে সাধারণ যারা মানুষ অর্থাৎ ব্যবসায়ী যারা, তারা সেই সমস্ত ব্যবসাগুলো করতে পারবে। কিন্তু বড় বড় যে সমস্ত কলকারখানা, বড় বড় যে সমস্ত শিল্প, সেগুলো এখনো পর্যন্ত সরকারের হাতেই থাকে। নেক্সট হচ্ছে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে
বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ক্ষমতা সরকারের হাতে থাকে, নিয়ন্ত্রণ সরকারের হাতে থাকে, কিন্তু বিভিন্ন সংস্থার মাধ্যমে বৈদেশিক বাণিজ্য পরিচালনার নীতি গ্রহণ করা হয়। তো এইগুলো ছিল হচ্ছে নতুন অর্থনৈতিক নীতি বা এনইপির কয়েকটা শর্ত। 1928 সালে রাশিয়ার নামকরণ পরিবর্তন করা হয় এবং নতুন নাম দেওয়া হয় কি ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক বা ইউএসএসআর। 1918 সালে নতুন সংবিধান প্রবর্তন করা হয়। পুরনো যে সংবিধান ছিল সেটাকে সরিয়ে দিয়ে নতুন সংবিধান প্রবর্তন হয় এবং এই নতুন সংবিধান টোটাল 7টা প্রজাতন্ত্রের উপরে একত্রিতভাবে লাগু করা হয় এবং সেই 7টা প্রজাতন্ত্রকে একত্রিতভাবে ইউএসএসআর বলা হয়। এবার এই 7টা প্রজাতন্ত্র কি কি? প্রথম হচ্ছে রাশিয়া, নেক্সট হচ্ছে ইউক্রেন, থার্ড হচ্ছে শ্বেত রাশিয়া, ইংরেজিতে হচ্ছে হোয়াইট রাশিয়া, এরপরে হচ্ছে তুর্কমেন, তারপর হচ্ছে উজবেক, আর একটা হচ্ছে তাজিক। এই সমস্তগুলো একত্রিত মিলে ইউএসএসআর তৈরি করা হয়। তো এইভাবে রাশিয়ায় একটা পরিবর্তন আসে এবং অবভিয়াসলি রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধ থেকে সরে আসে। এবার যখনই রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধ থেকে সরে আসে, আমরা পরের দিনের ক্লাসে প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে পড়ব। রাশিয়া যখনই প্রথম বিশ্বযুদ্ধ থেকে সরে আসে তখন ইংল্যান্ড এবং ফ্রান্স রাশিয়া আক্রমণে উদ্যত হয়। যাই হোক, এটা ছাড়াও বিশ্বের ওপরে রাশিয়ার এই বিপ্লবের বিশেষ প্রভাব রয়েছে। প্রথম যদি আমরা দেখি, রাশিয়াতে দেখা যাচ্ছে কি কৃষক এবং শ্রমিক শ্রেণী এদের সামাজিক অধিকার প্রতিষ্ঠা হয়। প্রথমবার কোনো পৃথিবীর কোনো দেশে কৃষক এবং শ্রমিক শ্রেণীর সামাজিক অধিকার প্রতিষ্ঠিত হয় এবং যখনই এটা এখানে প্রতিষ্ঠা হয় ইউরোপের অন্যান্য দেশে এই জিনিসটা জনপ্রিয় হয়ে যায়। পৃথিবীর অন্যান্য দেশে এই সাম্যবাদী বা শ্রমিক আন্দোলন সেটা শক্তিশালী হয় রাশিয়ার বিপ্লবের পরে। সেকেন্ড, বিভিন্ন দেশে কমিউনিস্ট দল প্রতিষ্ঠা হয়, যে সমাজতন্ত্রের আদর্শ, সমাজতান্ত্রিক আন্দোলন এগুলো সূচনা হয় সমস্ত দেশে, বিভিন্ন দেশে এটা হয় এবং বিভিন্ন দেশে কমিউনিস্ট বা সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠা হয়। ভারতেও এটা প্রতিষ্ঠা হয়েছিল। ভারতেও যে সমাজতান্ত্রিক দল কমিউনিস্ট পার্টি সেটা অ্যাকচুয়ালি রাশিয়ার যে আন্দোলন রুশ বিপ্লব তার থেকে উদ্ভূত হয়ে তৈরি হয়েছিল। অন্যদিকে ব্যবসা বাণিজ্যে বিশেষ প্রভাব পড়ে এই সময়, কারণ ইউরোপের অন্যান্য দেশ এই সময় রাশিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয়। বিশেষত এই কৃষক শ্রমিক ক্ষেত্রে রাশিয়ার বিপ্লবের প্রভাব প্রচণ্ড বেশি, যেটা আজ পর্যন্ত দেখা যায় যে রাশিয়ার এই বিপ্লবের ফলেই সমস্ত যে শ্রমিক আন্দোলনগুলো এখনো পর্যন্ত পৃথিবীতে সংগঠিত হয় সেগুলো এই রাশিয়ার বিপ্লবকে থেকেই উদ্বুদ্ধ। তো এই ছিল পুরো আজকের টপিক। যদি তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং লাইক করে দিও এই ভিডিওটা এবং শেয়ার করো বন্ধুদের মধ্যে এবং তোমরা কমেন্ট করে জানিও এরপরে তোমরা কি কি ক্লাস দেখতে চাও এবং আমরা নেক্সট ক্লাসে প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে আলোচনা করব। এই ক্লাসের সমস্ত পিডিএফ তোমরা পেয়ে যাবে দ্য জিকে একাডেমি টেলিগ্রাম চ্যানেলে। এই টেলিগ্রাম চ্যানেলটা সার্চ করবে এবং নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে পিডিএফগুলো পেয়ে যাবে। আর যদি তোমরা চাও আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে তাহলে ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো, নিচে ডেসক্রিপশনে প্রত্যেকটা লিঙ্ক দেওয়া রয়েছে। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য।